ছেলে? এজন জিজ্ঞাসা করলো। কার ছেলে? আমার আমার ছেলে। এজন লম্বা করে একটা শ্বাস ছাড়লো। হয়েছে উত্তর? এজন গাড়ি চালাতে চালাতে বলল, এখন যদি তুমি তরিকুলের বেটি পিঙ্ক কালারের বিষ কেউ আমাকে ব্ল্যাকমেল করো, তারপরেও আমার থেকে ডিভোর্স তুমি আর পাবে না। সুযোগ দিছিলাম ডিভোর্স পাওয়ার, অথচ তোমার আইকিউ লেভেল তো দেখছি 150-এর জায়গায় -0। এই আইকিউ লেভেল নিয়ে এজওয়ান সুলতানের সাথে তুমি টক্কর নাও? তোমাকে এক ঘাটে কিনে 100 টাকা বিক্রি করা এজওয়ান সুলতান আমি। চোচাট লাগছে তোমার জন্য। ইস, কত বড় একটা সুযোগ তুমি খাইয়ে ফেললে। এই আফসোস তোমায় এখন কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। কেন হয়নি? উত্তর কি হবে? ভাবতে থাকো, তুমি উত্তর পেয়ে যাবে। এজন আরো 2বার বলল প্রশ্নটা। মাহি টানা 10 মিনিট সময় নিয়ে তারপর ধরতে পারলো এটা এজন স্বয়ং নিজে। কি বেয়াদব ভণ্ড হলে এভাবে নিজেকে নিয়ে প্রশ্ন করে। পেলে উত্তর? মাহি রেগে তাকিয়ে বলল, আপনি নিজে সেটা। স্বামীকে নিজের ছেলে বানিয়ে দিলা? ছি ছি, কি নষ্ট কথাকার। যদি একটু সংসারে মনোযোগ দিতা, স্বামীকে নিয়ে ভাবতা, তাহলে আজ এত বড় সুযোগটা কাজে লাগাতে পারতা। বাট ইউ ফেল করে গেলে মাহি। মাহি মনে মনে এজওয়ানের 14 গোষ্ঠী শ্রাদ্ধ করা শুরু করলো। অপমান, এইভাবে তাকে অপমান। 5 সেকেন্ডে বেড়া তোকে এমন প্রশ্ন করলে তুই পারবি জবাব দিতে? মাহি জুতা দিয়ে পিটাবে সুযোগ পাইলে তোরে, নইলে মুখের উপরে স্যাপ দিয়ে দৌড় দিবে। নষ্ট বেটা। সোলেমান পরিবার নিয়ে শপিং করতে এসেছে মলে। উর্মি আসতে চায়নি, কিন্তু রুমাইসা নিয়ে আসলো জোর করে। রুমাইসা জানে না উর্মি কেন আসতে চাচ্ছিল না, ভেবেছে বোধহয় লজ্জা পায়। ইব্রাহিমের সাথে কথা বলে না উর্মি, কেনার সময় দাঁড়িয়েছিল জাস্ট। ইব্রাহিমই পছন্দ করে সব কিনে দিল। মেহেরিন কি নিবে বুঝতে পারলো না, শুধু ঘুরে ঘুরে দেখলো। সোলেমান হাত টেনে ধরে নিয়ে একটা দোকানের দিকে যেতে যেতে বলল, শুধু ঘুরলে হবে, কিনতে হবে না? সিলেক্ট করতে পারছি না, এত পোশাক। আমি আছি না, আমার চয়েস খারাপ না, দেখতে পারো। দিন তাহলে। সোলেমান 3 পিস শাড়ি, লেহেঙ্গা, হিজাব, চুড়ি, জুতা কিনে দিল 4 সেট করে, ম্যাচিং করে। আলমারি ভর্তি কত ড্রেস। ভেবেছিল শুধু বিয়ের দিনের জন্য কিনবে মেহেরিন, কিন্তু না, তার সুলতান সাহেব ডাবল করে কিনে দিল। কেনাকাটা শেষে রাতে ডিনার করে তারা প্রথমে উর্মিকে তার বাসায় দিয়ে তারপর সুলতান ভিলায় চলে আসলো। উর্মিকে বাসায় দিয়ে আসার সময় ইব্রাহিম ইতি বেগমের সামনে দাঁড়িয়ে মাথা নত করে বলে এসেছে, ভুলের সাজা কতকাল পেতে হবে আন্টি? ছেলে মেয়ে ভুল করলে মা বাবা ক্ষমা করে দেয়। আমরা কি করলে ক্ষমা পাবো বলুন? তাই করব। ইতি বেগম শুধু বলল, ভুলের ক্ষমা হয় বাবা, অন্যায়ের না। তোমার উপর আমার কোনো রাগ নেই, তুমি তো পরের ছেলে, তোমাকে আমি কি দোষ দিব? নিজের পেটের মেয়েই তো যত দোষ। উল্টোটা করলে হয় না আন্টি? নিজের পেটের মেয়ে, সেজন্য ক্ষমা করে দেন উর্মিকে। আমি পরের ছেলে, আমাকে ক্ষমা করা লাগবে না। ইতি বেগম আর কিচ্ছু বলেনি। ইব্রাহিম হতাশ হয়ে চলে গেল। উর্মি আশেপাশে তাকালো, ভাইকে দেখার জন্য পেল না, ভাইয়ের ছায়াটা অবধি। তাই তার ভাই রাগে না সহজে, কিন্তু যখন রাগে সেই রাগ হিমালয়ের পাহাড়কে অতিক্রম করে যায়। গায়ে হলুদের আগের দিন সকালে এজওয়ান, মাহি, বাশার সুলতান আর ইয়াসিন রওনা দেয় ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে। এসে পৌঁছায় বিকেলে। তারা সবাই এখন রোকেয়া কমিউনিটি সেন্টারে। ইমনরাও এসেছে। উর্মিকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে। মাহি রুমাইসাকে নিয়ে গেছে। সোলেমান মেহরিনকে যেতে মানা করেছে। কি নাকি প্রোডাক্ট ইউজ করবে, মুখে পরে মুখটাই নষ্ট হয়ে যাবে। সাজার দরকার নেই, গর্জিয়াস হয়ে রুমেই সাজুক। মেহরিন তপ্ত শ্বাস ফেলল এই কথা শুনে। সে যে 8 পৌরে শাড়ি পরতে পারে না। সোলেমান রুমের দরজা লক করে সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মেহরিনকে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, সমস্যা কি? রেডি হচ্ছ না কেন? মেহরিন শাড়ি দেখিয়ে বলল, আমি 8 পরে শাড়ি পরতে পারি না। আমি থাকতে চিন্তা কিসে তোমার? যাও, পেটিকোট প্লাস পরে আসো। মেহরিন তাই করলো। পেটিকোট ব্লাউজ পরে উপর দিয়ে ওড়না জড়িয়ে বের হলো। সোলেমান শাড়িটা নিয়ে এগিয়ে এসে সূক্ষ্মভাবে পরাতে লাগলো। কি চমৎকারভাবে শাড়ি পরাতে পারে উনি। মেহরিনকে সোলেমান দেখিয়ে দেখিয়ে বলছে কিভাবে কি করতে হয়। মেহরিন শিখে নিচ্ছে। আঁচলটা যখন তুলে দিতে যাবে তখন শরীরে ওড়না দেখে ভ্রু কুচকালো। কি আশ্চর্য, সে কি বাহিরের মানুষ নাকি? দুবার বিয়ে করা স্বামী হয় সে, তার সামনে এভাবে ঢেকে আসতে হয়? সোলেমান ওড়নাটা সরিয়ে দিয়ে আঁচল ঠিক করে পিন মেরে দিল, তারপর বলল, পেটের সাইডে সেফটি পিন মেনে নিও সুবিধা মতো। আর হ্যাঁ, হিজাব না পড়লেও চলবে, বাইরের মানুষ নেই তেমন, রাতে কারো নজরে আসবে না তুমি, সাথেই তো থাকবে। চুলে খোপা করে এই বেনি ফুলের গাজারটা লাগিয়ে নেবে, আর গয়নাগুলো সাইডে রাখা আছে। হালকা সাজবে, বেশি না কিন্তু। নাচ গানের সময় রুমাইসে ডাক দিলে সোজা মানা করে দিবে, বলে দিবে আমি বকবো।
মেহেরিন মাথা নেড়ে আচ্ছা জানালো, তারপর খুবই হালকাভাবে সেজে লম্বা চুলগুলো খোপা করে নিল। গাজরা পরার সময় আরেক কাণ্ড, একা একা পরা যায় নাকি? মেহেরিন ডেকে উঠল। এই শুনুন না, সোলেমান ঘাট বেঁকিয়ে তাকিয়ে বলল। বলো, শুনছি। পড়তে পারছি না, গাছটা পরিয়ে দিন তো। সোলেমান এগিয়ে এসে পরিয়ে দিল গাজরাটা, তারপর বিছানায় মেহেরিনকে বসিয়ে গয়নাগুলো পরিয়ে দিল। গয়না বলতে চুড়ি, কানের দুল, টিকলি, আংটি, ফর্সা হাতে স্বর্ণে চুড়িগুলো দারুণ মানিয়েছে মেহেরিনের হাতে। পরানো শেষে মেহেরিন আয়নায় তাকিয়ে বলল। ভালো লাগছে? ভীষণ। একটা চুমু খাই? মেহেরিন মুচকি হেসে বলল। না। সোলেমান কিনা সোনার মানুষ নাকি, গালে চুমু খাওয়ার নাম করে ঠোঁটে চুমু খেলো। মেহেরিন বিড়বিড় করে বকে দিল। সোলেমান মেহেরিনের নীল রঙের শাড়ির সাথে ম্যাচিং করে সে নিজেও নীল রঙের পাঞ্জাবি পরল। চুলগুলো সেট করে বউ নিয়ে বের হবার সময় দেখলো বউ তার পেটের সাইড দিয়ে সেফটি পিন লাগায়নি। যত্ন করে পেট ঢেকে সেফটি পিন মেরে তারপর বের হলো। রুমাইসা আর মাহি আজ লেহেঙ্গা পরেছে, চুলগুলো ছেড়ে দিয়ে মাঝখানে টিকলি পরে বড় ঝুমকা পরেছে। গলায় কোনো অলংকার নেই। দুজনের আয়নায় নিজেকে দেখে উর্মির দিকে তাকালো। বাসন্তী কালারের লেহেঙ্গায় দারুণ লাগছে, তবে মন মরা কেন এই মেয়ে? পার্লারের মেয়ে জুস এনে দিয়ে গেল। মাহি উর্মির দিকে বাড়িয়ে দিল গ্লাস। পার্লারের মেয়ে জুস এনে দিয়ে গেল। মাহি উর্মির দিকে বাড়িয়ে দিল গ্লাস। জুসের গন্ধ নাকে আসতে আকস্মিক কেমন গা গলিয়ে উঠল। সাথে সাথে গ্লাসটা সামনে থেকে সরিয়ে বলল। খাবো না, স্মেলটা ভীষণ বাজে। মাহি নাকের কাছে গ্লাসটা নিয়ে দেখলো কই বাজে স্মেল, ঠিকই তো আছে। জুস খেয়ে তারা উর্মিকে নিয়ে সেন্টারের দিকে গেল। ইব্রাহিম বাসন্তী কালারের পাঞ্জাবি পরে রুমে বসে আছে। পাশেই বিছানায় আধা শোয়া হয়ে এজওয়ান ইব্রাহিমকে দেখে চলেছে। এজওয়ান এখন ভাবছে বিয়ে তো হচ্ছে, কিন্তু এখন ইব্রাহিম তার দেওয়া কথার মতো 1 মাসে ইমনকে মামু ডাক শোনাবে কি করে? ইব্রাহিম তার নাম বদলে রাখতে পারে তাহলে? বিচিহিম? ইব্রাহিম ফোনে স্ক্রল করতে করতে এজওয়ানকে প্রশ্ন করলো। তুই রেডি হবি না? এজওয়ান নিজের দিকে তাকালো। সে কি রেডি হয়নি? নিউ জ্যাকেটটা কিনে এনে আজ প্রথম পরলো। গুনে গুনে 17,000 টাকা নিচে সিম্পল জ্যাকেটটা। আমি তো রেডি। চোখ কি কপালে নাকি তোমার? ইব্রাহিম তাকালো। পাঞ্জাবি পরবি না? ইব্রাহিমরা দোতলা থেকে নিচতলা আসলো। জমকালো আয়োজন, লাল নীল হলুদ ঝাড়বাতির আলোয় আলোকিত হয়ে আছে পুরো হলরুম। সোলেমান ইব্রাহিমকে দেখে এগিয়ে আসলো। কথাবার্তা বলার সময় ইব্রাহিমের চোখ গেল গেটে। উর্মি আসতেছে। মুগ্ধ হয়ে দেখলো মেয়েটাকে। মেহরিন বোনের মেয়েকে কোলে নিয়ে বসেছিল। সানজিদা বেগম আর মোতালেব ভুইয়া আসে। বাড়িঘর রেখে আসাটা ঠিক হবে না, তারা একেবারে বিয়েতে আসবে। মেহরিন এগিয়ে গেল বাবু কোলে নিয়ে। উর্মির থুতনিতে হাত রেখে বলল। মাশাআল্লাহ, সুন্দর লাগছে। সোলেমান ইব্রাহিমকে ঠেলে দিয়ে বলল। যা বেটা, বউ নিয়ে এসেছে যা। ইব্রাহিম এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল। উর্মি প্রথমে ধরতে চাইল না, কিন্তু রুমাইসাটা টেনে ধরিয়ে দিল। ইব্রাহিম শক্ত করে ধরে এগিয়ে গেল। এজওয়ান আর চোখে দেখলো তরিকুলের বেটিকে। মাইন্সের জন্য সাজতে পারে, কিন্তু ঘরের স্বামীর জন্য সাজতে পারে না। মন্ডায় চায় 2-3টা করে ঠাপ দিতে। মাহি এগিয়ে আসলো এজওয়ানের দিকে। এজওয়ান বলল। কত টাকা দিয়ে সাজলে? 10,000। এজওয়ানের মাথায় হাত। 10,000-এর বেশি দিয়েই না আটা ময়দা কিনে দিল, আর সেগুলো লাগাতেও এত টাকা খরচ। ফালতু জায়গায় টাকা ভাঙতে ওস্তাদ তুমি। এই টাকা দিয়ে আমি একবেলা ওয়াইন খেতে পারতাম বাড়ি গিয়ে। খুঁড়ে দিচ্ছেন নাকি? না, ভালোবাসা দিচ্ছি। আপনি এজওয়ান আমাকে সত্যিই ভালোবাসেন তো? বাসি তো, একদম লঙ্গে গিটার খুলে যাওয়ার পরিবর্তে অবস্থার মতন ভালোবাসি। তাহলে প্রতি মাসে আমায় 1 কোটি করে টাকা দিবেন? ভালোবাসার একটা দাম আছে না? 10,000 হয় নাকি? এজওয়ানের কপালে দুভাঁজ পড়ল। তারপর বা হাতের মিডল আঙ্গুল দেখিয়ে উল্টো ঘুরে সামনের দিকে হাঁটা দিতে দিতে বলল। ফাক ইউ, ফাক মাই লাভ ইউ। রাজুকে স্টেজে বসে আছে ইব্রাহিম উর্মি, পাশাপাশি তাদের সামনে চেয়ারে সোফায় বসে আছে লোকজন। কথা ছিল হলুদ লাগানোর আগে নাচ গান করবে, কিন্তু আমিরুল সুলতান বললেন হলুদের পর ওসব করতে। তাই করা হলো। একে একে সবাই হলুদ ছুঁয়ে দিল। ইতি বেগম যাবে না বলেও গিয়ে হলুদ লাগিয়ে আসলো, কিন্তু ইমনকে পাওয়া গেল না পুরো সেন্টার জুড়ে। সবাই খোঁজাখুঁজি করলো, দেখতে পাওয়া গেল না। উর্মি বারবার এদিক লাগাবে না হলুদ উর্মিকে তার ভাই। উর্মি মেহরিনের হাত ধরে বলল তার ভাইকে এনে দিতে। এসে থেকে দেখেনি। মেহরিনও আশেপাশে তাকালো, সোলেমানকে খুঁজলো। মহাশয় সোফায় বসে ফোন টিপছে। মেহরিন এগিয়ে গিয়ে বলল। ইমন ভাইকে দেখেছেন? সোলেমান আগের ভঙ্গিতেই বলল। না। একটু খুঁজতে সাহায্য করুন তো। ইমন বাচ্চা নাকি যে তাকে খুঁজতে হবে? সে নেই এখানে। উর্মি খুব খুব করে বলল ভাইকে আনতে। কেউ যদি নিজ থেকে আসতে না চায় তাহলে তার পেছনে সময় ব্যয় করা বুদ্ধিমানের কাজ নয়। তারপর তুমি খুঁজতে চাইলে বসো এখানে, আমি দেখতেছি সে কোথায়। সোলেমান সেন্টার থেকে বেরিয়ে দেখলো রাস্তার পাশে চায়ের দোকানে বসে আছে ইমন। সোলেমান এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল। হোয়াটস রং উইথ ইউ? তোমাকে সবাই খুঁজছে আর তুমি এখানে বসে চা খাচ্ছ। লোক দেখার জন্য হলেও গিয়ে বোনের পাশে দাঁড়াও।
এমন বিহেভিয়ার করলে লোকজন জানতে খুব বেশি একটা সময় লাগবে না। ইমন তাকালো না, হাতে থাকা চায়ের কাপটা শক্ত করে ধরে বলল। আমার এই একটাই সমস্যা। সুলেমান জানতে চাইল। হোয়াট? আমি আপনাদের মতো লোক দেখানোর জন্য ফেক সাজতে পারি না। ফেক সাজি আমরা? সাজেন না বলছেন? জনগণের সামনে আপনাদের এক রূপ আর ভেতরে আরেক রূপ। না, তুমি তো সেই রাজনীতিতেই ঢুকলে কলা খেয়ে। তাহলে তো তোমাকে প্র্যাকটিক্যালি করে রাখতেই হয়। মন বোনের বিয়ে দিয়ে না হয় শুরু করো প্র্যাকটিক্যালটা, নইলে তো সবাইকে মাইক তুলে আর কথা বলতে পারবে না। তখন কি হবে? জনগণ কি দেখবে? তোমার ভোট দিবে বলো তো? ভীষণ চিন্তার বিষয় এটা, তাই না? নিষ্ঠা দেখে দিবে ভোট? হরিয়ালি, রাজনীতিতে নিষ্ঠা চলে? কেন চলবে না? ইউ ক্যান ট্রাই। বেস্ট অফ লাক। তা ভোটে আদৌ দাঁড়াতে পারবে তোমরা? কে আটকাবে? আপনারা ৭১কে বেঁচে আর কতদিন চলবেন? সুলেমান গা দুলিয়ে হাসল। আওয়ামী লীগ ৭১ বেঁচে খেলে তোমরা জামায়াত তো তাহলে ধর্ম বেঁচে খাও। ইস, কি বিচ্ছিরি কারবার। আবার মুখের ডোকা সবসময় হাদিসের বুলি সরাও। আদৌ নিজেরা তা মানো? ৭১ তোমাদের অবস্থান কী ছিল দেশবাসী খুব ভালো করে জেনে গেছে নাকি? যেই দলের হয়ে পক করছো সেই দলের জন্য একেবারে অন্ধ হইও না। তোমার মেন্টালিটি নিয়ে করা রাজনীতি দেশের জন্য না। তোমার দলও তোমার এই মেন্টালিটির না। তাদের হয়ে ছাপাই গেও না আমার সামনে অন্তত। 5 বেলা মসজিদে নামাজ পড়ে রাতে যাও পতিতালয়। তাদের এবার এত বড় বড় কথা, হাস্যকর লাগে শুনতে। রাজনীতি তোমাকে ভালো থাকতে দিবে না। তোমার উচিত হয়নি রাজনীতিতে ঢোকা। এখন আপনি শিখিয়ে দিবেন আমার কি করতে হবে না করতে হবে? ভালো জেনে বলেছি। খারাপ কিছু করার ইন্টেনশন আছে নাকি? তোমার এত সময় এই সুলমানে আছে নাকি? তোমাকে তো আমি গণাই ধর না, তাই নিজেকে শ্রেষ্ঠ দলের শ্রেষ্ঠ কর্মী ভাবা বন্ধ করো। সুলেমান বেশ গাঢ় করে কথাটা লাগালো ইমনের শরীরে। দুদিনের ছেলে আসতে তাকে রাজনীতি শিখাতে কিসে লাভ হয়, কিসে রাজনীতি হয় সুলেমান জানে না। রাজনীতি দেখে বড় হওয়া ছেলেকে আসছে রাজনীতি চেনাতে। বোকা ছেলে, এমন বোকা ছেলে কেউ হয়? হাসি পায়। সুলেমান চলে গেল, পিছনে পিছনে ইমন আসলো। তবে উর্মিকে হলুদ ছোঁয়ালো না। ইতি বেগম বলল, ইমন তার সিদ্ধান্তে অটল। জোরাজুরি করলে সে চলে যাবে সেন্টার থেকে। ইতি বেগম আর জোরাজুরি করলো না। মেহরিন আর মাহি ছোঁয়ালো হলুদ, উর্মি ইব্রাহিমের গালে, সুলেমান ছোঁয়ালো না। নিজের বিয়েতে সে হলুদ ছোঁয়ায়নি, সেখানে এখন অন্যকে হলুদ ছোঁয়ানোর বিষয়টা তার সাথে যাচ্ছে না। হলুদ লাগিয়ে এসে মেহরিন বসলো সুলেমানের পাশে। সুলেমান পানির বোতলের মুখটা খুলে মেহরিনের হলুদে মাখা হাতটা ধুইয়ে পাঞ্জাবি দিয়ে মুছে দিল। সেন্টারে বিয়ে হওয়ায় তাদের কাউকে কিছু করতে হচ্ছে না, সব সেন্টার থেকে করে দিচ্ছে তারা। টাকা দিবে মোটা অঙ্কে, সেখানে নিজেরা কেন করবে কাজ? এজওয়ান উর্মিকে হলুদ লাগায়নি, শুধু ইব্রাহিমকে হলুদ লাগিয়ে বলল, ওয়েলকাম টু বিবাহিত লাইফে ভাই। জীবন তোমার তেজপাতা থেকে বাজা পাতা হবে নিঃসন্দেহে। বউর কথা শুনে চলবা। বউ উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবা। নো শাউটিং। বউ আগুন হলে তুমি শীতল পানি হয়ে যাবা। সংসার জীবনের পুরুষরা এইভাবেই সুখী হয়। ইব্রাহিমও কম না। তোর বউয়ের মতো আমার বউয়েরও তো চাপা নেই। দেখা যাবে। মাঝরাতে তখন ঘর থেকে বের করে দিবে, টেরও পাবে না। তখন এই এজওয়ানই তোমার সঙ্গে দিবে। আম নট লেসবিয়ান এজু। আর আমি তো লেসবিয়ানদের বাপ। দেখো না, মেয়ের বদলে ছেলে বিয়ে করছি। বেটা সাওয়াল নিয়ে সংসার করি। মাহি দূর থেকে এজওয়ানকে বকবক করতে দেখলো। কি এত বকবক করছে? হলুদের অনুষ্ঠান শেষ হলে নাচ গানের পালা আসে। ইয়াসিন বসেছিল। আকস্মিক মায়ের ফোন আসে, বাহিরে আসলো। রিসিভ করে কানে নিতে জিজ্ঞাসা করলো, কেমন আছিস? ইয়াসিন জবাব দিল, ভালো আছো তুমি? ভালো আছি। এত আজ আসতেছে কেন? কই তুই? ইব্রাহিম ভাইয়ের বিয়ে, সেখানে আমি। ও, ইব্রাহিমের বিয়ে? রাইতে খাইছো? নে বৌমার লাগে কথা ক। পাশেই বাতাসি বসেছিল। আকস্মিক ফোন হাতে ধরিয়ে দেওয়ায় চমকে উঠল। কি কথা বলবে সে? ইশারায় না করলো, কিন্তু শুনল না ইয়াসমিন বেগম। বাতাসি কানে নিয়ে কাপা কাপা গলায় হ্যালো বলতে ইয়াসিন বিরক্ত গলায় বলল, রাখছি। বাতাসি সে কথা শুনে চট করে বলল, ভালো আছেন? এতক্ষণ ভালোই ছিলাম, তোমার গলা শুনেই খারাপ বোধ করছি। রাখলাম, মায়ের যত্ন নিও। বাতাসির মুখের উপর ফোন কেটে দিল ইয়াসিন। বাতাসির মুখের উপর ভিড় করলো একাকার সম কষ্ট। ইয়াসমিন বেগম যেন তা বুঝতে না পারে, সেজন্য বাতাসি হাসার চেষ্টা করে বলল, নেটে সমস্যা বোধহয়, কেটে গেল। ইদানিং বেশ নেটওয়ার্ক সমস্যা পোহাতে হয়। একবেলা নেট থাকলে বাকি দুবেলা নেট থাকে না। ভীষণ বিরক্ত লাগে। ইয়াসমিন বেগম ভাবলো আসলেই নেট সমস্যা। ফোনটা চার্জে দিয়ে বাতাসিকে নিয়ে লুডো খেলতে বসলো। দুজনা যেন দুজনার বন্ধু, মা হয়ে গেছে।
এজওয়ানের মুড আসছে না নাচার এখানে। সে চাচ্ছে ওইসব রাজাদের মতো জলসার ঘরে আয়েশ করে লাল পানি হাতে নিয়ে বাইজিদের নাচ দেখতে। এজওয়ান মাল খেয়ে টাল হয়ে বলবে, এই নাচ। আর মাহি বাইজি ঘুঙুর পায়ে টুকটুক করে নাচবে। এজওয়ান নেশা ধরা চোখে দেখবে, কিন্তু না সে রাজা আর না মাহি বাইজি সেজে তাকে নাচ দেখাবে। তার বউ তো তাকে নাচ দেখাবে সানি লিওনির মতো লায়লা মে লায়লা গানে, পুরো শরীর সহ হার্টবিট পর্যন্ত গরম করে দেওয়ার জন্যে। এজন তার এই সুপ্ত বাসনা সাইডে রেখে চেয়ার টেনে বসলো। বউ আর বোন নাকি নাচবে। স্বামীকে হাতের ইশারায় নাচানো বউয়ের নাচ দেখার সৌভাগ্য কজনেরই বা হয়। মাহি আর রুমাইসা চুনারি চুনারি আর সৌদা খাড়া খাড়া গানে নাচলো। মেহরিন সোলেমানের কাঁধে মাথা ঠেকিয়ে হাই তুলছে। সোলেমানের পূর্ণ মনোযোগ তার ফোনে। রুমাইসা মাহির নাচ শেষ হলে রুমাইসা মেহরিনকে টানতে আসলে সোলেমান শুধু বাঁকা চোখে তাকায় রুমাইসার দিকে। এতেই রুমাইসা বুঝে যায় ভাইয়ের চোখের ভাষা। দ্বিতীয়বার আর টানলো না। রুমাইসা চলে গেল। ইব্রাহিম উর্মিকে টেনে এনে নাচ করালো। সবশেষে এজওয়ান নিজেও আসলো। তখন বক্সে গান বাজলো। শেষে বাহু দিয়ে মাহির পিঠে জোরে একটা ধাক্কা দিল এজওয়ান। মাহি সামলে নিল নিজেকে। এদিকে মেহরিন হাই তুলতে তুলতে কখন যে ঘুমিয়ে গেল। সোলেমান আর ডাকলো না মেহরিনকে। মেহরিন ঘুমিয়েছে দেখে সোজা পাজা কোলে নিয়ে রুমে চলে গেল। নিব্বিরা যত ইচ্ছে নাচ গান করুক গিয়ে। মেহরিনকে বিছানায় শুয়ে দিয়ে সোলেমান মেহরিনের শরীরের গয়নাগুলো এক এক করে খুলে দিল। তারপর শরীরে কোথায় কোথায় সেফটি পিন মেরেছিল সেগুলোও খুলে দিল। কোনো রিস্ক নিতে চায় না সোলেমান। সেফটি পিন না খুললে শরীরে লেগে ব্যথা পেতে সময় নিবে না। সবশেষে মেহরিনের গায়ে চাদর টেনে দিয়ে কপালে গাঢ় এক চুম্বন এঁকে দিল। তারপর বিড়বিড় করে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার উপস্থিতি যেন আমার দুঃখের রাতে চাঁদের মতো। তারপর আরেকটু থেমে সোলেমান গম্ভীর গলায় বলল, তুমি আমার আবাবিল, সেই তুমি আমার প্রাণ ভোমরা। কি দারুণ কম্বিনেশন, তাই না? সোলেমান মেহরিনকে বুকে টেনে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। বিয়ের দিন সকালে ব্রেকফাস্ট করে সবাই যার যার মতো তৈরি হতে যায়। আজ পার্লারের লোক সেন্টারে এসেছে উর্মিকে সাজাতে। মেহরিন ফুল হাতার ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে। লম্বা চুলগুলো খোপা করে ওড়না দিয়ে ঢেকে নিয়েছে। সোলেমান ব্ল্যাক কালারের শার্ট প্যান্ট পরেছে। উপর দিয়ে ব্ল্যাক কালারের কোটও পরে নিল। রুম থেকে বেরিয়ে বোনের মেয়েকে দেখতে পেয়ে বোনের দিকে থেকে নিয়ে নিল। চেয়ারে গিয়ে বসলো। সোলেমান দূর থেকে দেখলো মেহরিনকে বোনের মেয়ের সাথে কেমন আগলে রেখে আদর করছে। মাঝে মাঝে সোলেমানের ইচ্ছে করে মেহরিনকে বলতে বাবু নেওয়ার কথা। পরক্ষণে মনে পড়ে বউয়ের বয়স কম, বউ ও বাচ্চা ক্যারি করতে হিমশিম খাবে। তখন সোলেমান পাগল হয়ে যাবে বউ বাচ্চার কথা ভেবে ভেবে। নো রিস্ক, আরেকটু পরিপক্ক হোক। বাহাদুর ইব্রাহিমকে রেডি করাচ্ছে। ইব্রাহিম মূলত শেরওয়ানি পরে মাথায় পাগড়ি পরবে, তো সেই পাগড়িটাই বাহাদুর বেঁধে দিচ্ছে। অনেক যুদ্ধের পর অবশেষে বাধা শেষ হলো। তারপর এক সাইড দিয়ে চাদর জাতীয় কিছু দিয়ে দিল। উর্মিকে আজ গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হয়েছে। সাজগোজ সেজে দুজনকে স্টেজে বসানো হলো। দুজনের সামনে দিয়ে মাঝখানের ফুলের পর্দা। কাজী সাহেব আসলেন। উর্মির পাশে বসে বললেন, সাইদুল ইসলাম ও ইতি বেগম দম্পতির কন্যা উর্মিলা উর্মি, আপনি কি মোহাম্মদ সেলিম পাশা ও সোফিয়া পাশা দম্পতির ইব্রাহিম পাশাকে 15 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতে রাজি আছেন? উর্মি আশেপাশে তাকালো। তার মা ভাই কেউ নেই পাশে। কত কষ্ট দিয়েছে ভাবা যায়। কাজী তাড়া দিতে লাগলো। উর্মি সকালেও কিছু খায়নি। মাহি এগিয়ে গেল, উর্মির পাশে গিয়ে বসলো। উর্মি এবার মেহরিনকে খুঁজলো। মেহরিন দূর থেকে দাঁড়িয়ে ইতি বেগমকে বললেন, কি বলবো তোমায় চাচি, বুঝতে পারছি না। শেষ বেলায় একটু থাকো মেয়েটার পাশে। তোমাদের খুঁজছে তো, যতই অন্যায় করুক মেয়ে তো, তুমি তো মা। বুকটা খা খা করছে তোমার, জানি আমি। অল্প সময়ের জন্য হলেও গিয়ে পাশে দাঁড়াও। ইতি বেগম এসে দাঁড়ালেন। যে মেয়ের বিয়ে করার সময় মা ভাইকে দরকার হয়নি, সেই মেয়ে এখন কেন তাদের খুঁজবে? উর্মি মাকে পাশে পেয়ে কবুল বলল। কাজী সাহেব ইব্রাহিমকে জিজ্ঞাসা করলে ইব্রাহিম কবুল বলে দেয়। বিয়ের কার্যক্রম শেষ করে খাওয়া দাওয়া শুরু হয়। উর্মি ইব্রাহিম এক পাতে বসেছে খেতে। দু লোকমা ইব্রাহিম খাইয়ে দেওয়ার পর আর খেতে পারল না। কেমন অস্থির অস্থির লাগলো। ইব্রাহিম জোর করলো না। খাওয়া দাওয়া শেষে বিদায় বেলায় কেউ এগিয়ে আসলো না উর্মিকে ইব্রাহিমের হাতে তুলে দেওয়ার জন্য। ইমনকে খুঁজলো। মেহরিন কোথায়? সে ছেলে আসছে না দেখে শেষমেশ ইতি বেগমই তুলে দিলেন। উর্মি চাপা সরে কাঁদলো। ইতি বেগমের চোখের জলে টইটুম্বর করলো। উর্মির ভাই আসলো না। এত রাগ। মেহরিন পুরো সেন্টার খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখলো ওয়ালের উপর পা ঝুলিয়ে বসে আছে ইমন। মেহরিন পেছনে দাঁড়িয়ে বলল, আপনাকে খুঁজছিলাম ইমন ভাই। আর আপনি এইখানে? উর্মির সামনে আসবেন না? বিদায় জানাবেন না? ইমন আকাশের দিকে তাকালো। চোখের জল আটকানোর তীব্র চেষ্টা চালাচ্ছে সে। তারপরও গম্ভীর গলায় বলল, আমাকে আর উর্মির দরকার নেই মেহেরিন। বড় হয়ে গেছে উর্মি, তাকে বিদায় জানাতে হবে না? সে নিজ থেকেই বিদায় নিয়ে নিছে আমার থেকে। মেহরিন ইমনের দিকে তাকালো। আপনার কষ্ট হচ্ছে আমি জানি ইমন ভাই, কিন্তু রাগ অভিমানের জন্য তার ঢাকা পড়ে যাচ্ছে। কি করবেন, বোন তো। হ্যাঁ ভাই, আমি যখন ভাইয়ের দরকার হবে ভাইয়ের সব ছেড়ে ছুড়ে এগিয়ে যাবে। এই দায়িত্ব আমি কখনো এড়াবো না। ভাইয়ের কর্তব্য আমি পালন করব।
তবে তার সাথে আমার সেই সুন্দর স্নেহময় সম্পর্কটা সে সেদিনে ধ্বংস করে দিয়েছে। ভাই হিসেবে আগেও যা করেছি এখনও করব, ভবিষ্যতেও করব। তাকে চিন্তা করতে না করো। অবশ্য তার সময় হবে না আমাদের কথা ভাববার। ভালো থাকবে, সুখে থাকবে, দোয়া করি। আসবেন না তাহলে? না, ওই যে বললাম, তার এখন প্রয়োজন নেই আমার। যখন বুঝবো তার আমাকে প্রয়োজন, তার এই ভাই ছাড়া আর কেউ নেই সাহায্য করার মতো, তখন সে পাবে তার সামনে এই ইমনকে তার সুরক্ষা দেয়ার হিসেবে। ইমন রক্ষা করবে বোনকে তখন। তবে তার আগে সে হাজার ডাকলেও ইমন আসবে না। তাকে খুব কষ্ট করে মানুষ করেছি মেহরিন। আমার সব কষ্ট, সব দুঃখকে উর্মি বুঝিয়ে দিয়েছে দুদিনের ভালোবাসার কাছে। আমার এই কষ্ট দুঃখ সব তুচ্ছ। আমি শুধু মানুষ হারে মেহরিন। সেদিন একজনকে হারালাম, আর আজ নিজের বোনের কাছ থেকে ঠকে গেলাম। সবসময় শুধু আমি কেন সাফার করি? মেহরিন আনমনে জিজ্ঞাসা করলো। আপনি কাকে হারিয়েছেন ইমন ভাই? ইমন সচকিত হলো। আবার কথা বললাম মেহরিন। মেহরিন আস্তে করে ও বলল। ইমনকে আর বলতেও ইচ্ছে করলো না। দ্বিতীয়বার আসার কথা নিজেকে অপরাধী মনে হয়। মেহরিন উকি দিয়ে দেখলো নিচে ওই তো উর্মিকে গাড়িতে বসানো হচ্ছে। ইমন নেমে আসলো। এখন সে সোজা বাড়ি চলে যাবে, আর কোনো কিছু দেশে অ্যাটেন্ড করবে না। সুলতান বাড়ির বউ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে ইমনের দায়িত্ব শেষ। সুলতান ভিলায় আগে ইব্রাহিমের রুমটা সাজানো হয়েছে ফুলে। নতুন বউ ঘরে প্রবেশ করানো, সব নিয়মকানুন শেষ করে উর্মিকে নিয়ে ইব্রাহিমের রুমে বসানো হলো। এজওয়ান বাসর ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছে। গুনে গুনে 1 লাখ টাকা না দিলে সে সরবে না। ইব্রাহিম রুমে ঢুকতে এসে এজওয়ানকে দরজার সামনে দেখে বলল। সর, ঢুকতে দে। এজওয়ান হাত পেতে বলল। 1 লক্ষ টাকা দাও, তারপর দিব ঢুকতে। টাকা কি গাছের পাতা? অবশ্যই গাছ থেকে দাও ছিঁড়ে, নাইলে আমিও সরব না। ইব্রাহিম সোলেমানকে ফোন করে বলল তার এই পাগল ভাইকে সরাতে। সোলেমান সাথে সাথে বলে দিল সে পারবে না, সে বউ নিয়ে বিজি, নিজের ঝামেলা নিজেকে সামলাতে বলল। ইব্রাহিম পকেট থেকে ক্রেডিট কার্ডটা বের করে দিয়ে বলল। সর, আর জ্বালাবি না আমায়। এজওয়ান চুমু দেখিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতে বাগানে এসে দেখলো রুমাইসা কিছু একটা করার চেষ্টা করছে, সাথে পাশের বাড়ি থেকে কিছু মেয়েও আছে। এজওয়ান এগিয়ে এসে বলল। কিরে রোমে, তুই বাগানে কি করিস? রুমাইসা বক্সে লাইন দিতে দিতে বলল। ভাই আমরা নাচবো। কোন উপলক্ষে? এমনি ভাই, তুমি নাচবে? আমি গান বাজাবো আর তোর নাচবি, ওকে? ওকে ভাই। এজওয়ান বক্সের কাছে এগিয়ে গিয়ে নিজের ফোনটা লাগিয়ে বলল। রেডি? রুমাইসা নাচার জন্য গিয়ে দাঁড়ালো। এজওয়ান 1 2 3 বলল। রুমাইসা সবাই নাচতে যাবে এমন সময় বেজে উঠল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। ইব্রাহিম সবেই বাতিটা নিভিয়ে ডিম লাইট জ্বালিয়েছিল। এমন গান শুনে চমকালো। রুমাইসা ভরকে গেল। এসব কি গান ভাই? এজওয়ান ভ্রু কুচকালো। কি গান বেজে উঠলো এটা? আমিও বুঝতে পারলাম না, দাঁড়া চেঞ্জ করি। করো, ভালো গান দিবা। এজওয়ান গান চেঞ্জ করে পরেরটা দিল। খেতার নিচে জোনাক জলে বন্ধুরে তুই থাকিলে, এই গান শুনে ফের বিরক্ত হয়ে পরের গান দিল। তেল মায়েরা দে যৌবনের তালায়। এসব কি গান বাজাচ্ছ ভাইয়া? এসব গানে নাচা যায়? আমি বুঝতেছি না রোমু, এইসব গান কেন এই ফোনে? ভালো গান কোথায়? এইসব নোংরা গান কে শোনে? ভাই ফোনটা তোমারই, তুমি তো জানবা এসব গান কি করে তোমার ফোনে। এজওয়ান তাকালো ফোনের দিকে। এটা তার ফোন? এইটা আমার ফোন। ও ওয়েট ওয়েট ওয়েট, ভালো গান দিচ্ছি। ভালো গান খুঁজতে খুঁজতে এজওয়ান একটা গান চালু করলো। কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়। ইব্রাহিম খাটে বসতে এমন গান শুনে ইচ্ছে করলো রাগে নিজেরই মাথা ফাটাতে। কি মরা মরা স্যাড গান এটা। রুমাইসা দাঁত চেপে বলল। ভাই আজকে শ্রাদ্ধ, এমন স্যাড গান কেন বাজালে এখন আবার? দূর, এবার জ্যাম্পেশ একটা গান দিব, চুপচাপ নাচবি। ভালো হওয়া চাই। এজওয়ান এবার এসেছে আবার ইলেকশন জিতবে, নৌকা জিতবে জনগণ। 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা, নাই কোনো টেনশন। জয় বাংলা, জিতবে এবার নৌকা। রুমাইসা দীর্ঘশ্বাস ফেললো। ভাইয়ের থেকে ভালো গান আশা করা বোকামি, বাকি গানগুলোর থেকে এটা ভালো আছে। রুমাইসা নাচা শুরু করলো। এজওয়ান ইয়াসিন বাহাদুর তার এক সাইডে নাচা শুরু করলো উড়াধুরা। এদিকে যে কারো কারো সমস্যা আছে তাদের এই গানগুলোতে, সেদিকে এদের হুঁশ নেই। সোলেমান ঘুমের মধ্যে জয় বাংলা গান শুনে ধরফড়িয়ে উঠে বসে। শালা এই গান বাজাচ্ছে কে আবার? সোলেমান করিডোরে জানালা দিয়ে এজওয়ানকে দেখে বুঝতে পারলো হতচ্ছাড়ার কাজকর্ম এসব। নিচে গিয়ে এজওয়ানের কান বরাবর দুটো থাবা দিয়ে বলল। জুতা খুলে পিটাবো এবার। আর একটা আমার যদি আমার রুমে আসে তো বাইরে গিয়ে বাজা।
এজওয়ান আর বাহাদুর বক্স তুলে নিয়ে ইব্রাহিমের রুমে নিচে গেল। যাক, এদিকে বাজালে সমস্যা হবে না কারো। ইব্রাহিম সবেই উর্মির ঘোমটাটা তুলতে যাচ্ছিল, এমন সময় ফের গান শুনে চমকে উঠল। কি বিশ্রী গান এসব, কে বাজাচ্ছে? ইব্রাহিম এগিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দেখলো তার ঘরের নিচে পার্টি চলছে। ওই তো এজওয়ান নাচতেছে, সাথে পাশে রুমাইসাও আছে। ইব্রাহিম ডাকলো কতবার, কিন্তু তার আওয়াজ গিয়ে পৌঁছালো না। মধ্যরাত অবধি এসব গান বাজলো। ইব্রাহিম আর না পেরে ওয়াশরুম পানি নিয়ে ছিটিয়ে দিল এজওয়ানদের শরীরে। এজওয়ান আকস্মিক শরীরে পানি দেখে উপরে তাকালো। ইব্রাহিমকে দেখে বলল, আরে ভাই, তুমি বাসন না করে জানলার সামনে কি করো? যাও যাও, ভাবিকে সময় দাও। আমরা বেছেরা মানুষ, আমরা এনজয় করি। উর্মিকে আদৌ সময় দিতে পারবে সেভাবে গান বাজালে? এখন রুমের নিচে এসে বাজাচ্ছে। উর্মির মাথা ধরে গেল, হাঁসফাঁস করলো বিছানায়। ইব্রাহিম এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, সমস্যা হচ্ছে? গান বন্ধ করতে বলুন। ইব্রাহিম নিচে নেমে গানের লাইন কেটে দিয়ে বলল, হতচ্ছাড়ার দল কোথাকার, তোদের এই গানে উর্মির অস্বস্তি হচ্ছে। আর বাজাবি না বলে রাখলাম, বক্স ভেঙে ফেলবো। ঘুমা গিয়ে। এজওয়ান মুখ ভেঙে ফোন নিয়ে চলে গেল। ইব্রাহিম রুমে এসে দেখলো উর্মি ওয়াশরুমে বমি করছে। বেচারি জল ভেবে দুধ খেয়ে ফেলেছিল গ্লাস থেকে। ইব্রাহিম এগিয়ে গেল, দেখলো বমির সাথে সাথে রক্তও বেরোচ্ছে মুখ দিয়ে। ইব্রাহিম চমকে উঠল, তড়িঘড়ি করে বলল, এই জান, কি হয়েছে? রক্তে কোনো বের হচ্ছে? উর্মি ঢলে পড়ল ইব্রাহিমের শরীরে। সারাদিনের ধকল না খাওয়ায় এখন আবার বমি। বমির সাথে রক্ত বের হয়, ক্লান্তিতে সেন্সলেস হয়ে গেল। ইব্রাহিম ভয়ে আটকে উঠল। উর্মির চোখ মুখ মুছে পাজা কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে পারিবারিক ডক্টরকে ফোন করলো। এজওয়ান, বাহাদুর আর ইয়াসিনের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। মাহি রুম থেকে বের করে দিয়েছে। আকস্মিক ডক্টরকে বাড়ির ভিতর ঢুকতে দেখে কপাল কুঁচকে ফেলল। ইব্রাহিম হন্তদন্ত হয়ে ডক্টরের দিকে এগিয়ে যাচ্ছে। এজওয়ান শরম পেল। হায় আল্লাহ, ডক্টর আনতে হলো বাসর ঘরে! কি লজ্জা, কি লজ্জা! এর জন্য পুচকু মেয়ে বিয়ে করতে নেই। সে কত সুখী। তার একবারও ডক্টর ডাকতে হলো না। এজওয়ান সিগারেট ফেলে দিয়ে রুমে চলে আসলো। সময়টা খুব ভোরবেলা। সোলেমান মর্নিং ওয়াক করার জন্য রুম থেকে বের হয়ে দেখলো ইব্রাহিম তড়িঘড়ি করে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে। সোলেমান ভ্রু কুচকালো, হাত ঘড়িতে সময় দেখলো সবে 5:45 বাজে। এত সকালে কোথা থেকে আসলো ইব্রাহিম? তার তো রুমেই থাকার কথা ছিল। সোলেমান জিজ্ঞাসা করলো, কোথা থেকে ফিরলি? ইব্রাহিম দাঁড়িয়ে গেল, চোখে মুখে আতঙ্কের রেশ। জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ফার্মেসি থেকে। সোলেমানের চোখ মুখ কুচকে আসলো। শেষ পর্যন্ত তাকেও ফার্মেসিতে যেতে হলো। দুই বন্ধুর কপাল নিঃসন্দেহে সোনার বদলে কাঁসার ঘটিবাটি দিয়ে বানানো, ঠকঠক করে শুধু বাঁচতেই থাকে। সোলেমান তপ্ত শ্বাস ফেলে যেতে যেতে বলল, একটু সাবধানতা অবলম্বন করতি, তাহলে আজ ফার্মেসিতে দৌড়তে হতো না। যা ভেতরে যা। সোলেমান বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূর আসলো। মাঝ রাস্তায় দেখা হলো তাদের পারিবারিক ডাক্তার খোকন লালের সাথে। সোলেমান পাশ কাটিয়ে যাচ্ছিল, তিনি ডাক দিলেন। সোলেমান দাঁড়ালো, চেনা মাত্রই সালাম দিল। খোকন লাল হাসি মুখে বলল। সোলেমান বুঝলো না প্রথমে, সেজন্য বলল, ঠিক বুঝলাম না, কিসের মিষ্টি খাওয়াবো আপনায়? কিসের সন্দেহ? হ্যাঁ, হয়েছে তো। সোলেমান এক হাত বুকে গুজে আরেক হাত থুতনিতে রেখে বলল, মিষ্টি খাবো কেন? রোস্ট পোলাও কি খান না নাকি? আমরা খাই না, এখন আসছি। রোস্ট পোলাও মিষ্টি খেতে চাইলে চলে আসবেন। সোলেমান চলে গেল। খোকনলাল রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলো কিছু একটা। সোলেমান 1 ঘন্টার মতো মর্নিং ওয়াক করে বাড়ি ফিরল। এখনও কেউ ওঠেনি। সোলেমান ক্লান্ত ঘরমাক্ত শরীর নিয়ে বাড়ির ভিতর ঢুকে দেখলো ইব্রাহিম পায়চারি করছে বসার ঘরে অস্থির চিত্তে। সোলেমান সোফায় বসতে বসতে বলল, আবার কি হয়েছে? অবস্থা বেশি খারাপ হলে হসপিটালে নিয়ে যা। ইব্রাহিম চমকে উঠল সোলেমানের গলার স্বর শুনে। ইব্রাহিম এর এমন চমকানো দেখে আশ্চর্য হলো সোলেমান। চমকাচ্ছিস কেন? ইব্রাহিম চিন্তিত হয়ে বলল, জানিস গতকাল রাতে কি হয়েছে? কি আশ্চর্য? গতকাল রাতে কি হবে আমি কি করে জানবো? আরে, রক্ত বের হয়েছে উর্মির। এজন সবে সিঁড়ি দিয়ে নামছিল। প্রথম 2 শব্দ শুনতে পারেনি, শুধু কানে এসেছে রক্ত বের হয়েছে উর্মির। সাথে সাথে চোখ মুখ কুচকে ফেললো। কি ননসেন্স, অসামাজিক কথাবার্তা। এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, ছি, লজ্জা নেই তোমার? কিসব বেডি কথাবার্তা? হোক ভাইজান তোমার বেস্ট ফ্রেন্ড, সেজন্য তুমি তোমাদের এইসব পার্সোনাল মোমেন্টের কথা এভাবে বলবে? ছি। সোলেমান ইব্রাহিম এজনের মুখের দিকে তাকালো। কিসের পার্সোনাল মোমেন্টের কথা বলছে তারা? কি বলেছি আমি? এখন কি আমি মুখে উচ্চারণ করে বলবো কি বলছো? মুখ দিয়ে বের করলে কি করে তুমি এসব? হাও ভাই হাও। মানলাম ফার্স্ট দিন ওসব ব্লাড বের হয়, তাই বলে তুমি ভাইজানকে এসব বলবে? বউয়ের গোপনীয়তা রক্ষা করবে না? ইব্রাহিমের সোলেমানের চোখ বড় বড় হয়ে গেল। এজওয়ান এসব কি মিন করলো? যদিও সোলেমান প্রথমে এসবই ভেবেছিল, তারপরও ছোট ভাইয়ের মুখে সব কথা শুনে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। ইব্রাহিম বসা থেকে উঠে এজওয়ানের কান টেনে বলল, হতচ্ছাড়া, উর্মি গতকাল বমি করেছে। বমির সাথে ব্লাড বের হয়েছে, সেটাই বলছিলাম। অসামাজিক পোলাপান আসছে আমাকে সামাজিকতা শেখাতে। সর সামনে থেকে।
ইব্রাহিম উপরে চলে গেল। এজওয়ান সোলেমানের পাশে বসলো। সোলেমান কিছুটা চেপে বসলো। বেয়াদব ছেলে একটা, মুখে কিচ্ছু আটকায় না, গড়গড় করে বলে দেয়। কাজের বুয়া এসে এজওয়ান আর সোলেমানকে ব্ল্যাক কফি দিয়ে গেল। মিনিট 10 পর ইব্রাহিমের চিৎকার ভেসে আসলো। সেই চিৎকারে এজওয়ানের হাতে থাকা কফির মগটা ফ্লোরে পড়ে যায়। ইব্রাহিমকে তড়িঘড়ি করে দৌড়ে আসতে দেখে তারা দুজনেই বসা থেকে দাঁড়িয়ে পড়ে। এগিয়ে গিয়ে সিঁড়ির কাছে দাঁড়ায়। চোখে মুখে ইব্রাহিমের কেমন খুশির ঝলক দেখা যাচ্ছে। ইব্রাহিম কাছে এসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।